চীন এবং রাশিয়া বা অন্যান্য বন্ধুরা ইরানকে সহযোগিতা করবে কি করবে না এই বিষয়কে মাথায় রেখে কখনো ইরান তার প্রতিরক্ষা নীতি ইমপ্লিমেন্ট করে, এটা ইরানের ডক্ট্রিন না, সামরিক ডক্ট্রিন না। হামাস ইসরায়েলের ভিতরে অভিযান চালায়, তখন কিন্তু ইসরায়েলের সমস্ত গোয়েন্দা সংস্থা ব্যর্থ হয়েছে, জানে না তারা। এবং সেখানে ব্যর্থ হয়েছে কারা? দুটো সংস্থার নাম উল্লেখ করতেই হয়, একটা হচ্ছে মোসাদ আর একটা হচ্ছে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত। তারা বলি এখানে পুতিন আজকে যে কথা বলেছেন সেটা তেহরানে অযৌক্তিক আগ্রাসন চালিয়েছে ইসরায়েল আমেরিকা, অর্থাৎ এই যে হামলাটা বা আগ্রাসনটা চালিয়েছে এইটাকে মানে অযৌক্তিক বলেছেন পুতিন, এটা একটা ব্যাপার। এবং যে কোনো সহযোগিতা করতে তারা প্রস্তুত, এটাও বলেছে। গতকালকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট, বর্তমানে যে জাতীয় নিরাপত্তা পরিষদ তার সেকেন্ড ম্যান, পুতিনের পরেই যার অবস্থান, দিমিত্রি মেদভেদেভ, তিনি বলেছেন যে ইরানকে একাধিক দেশ পরমাণু বোমা দিতে প্রস্তুত। এই কথা তার মুখ দিয়ে আসা মানে হচ্ছে যে রাশিয়া প্রস্তুত, যদি ইরান চায় বা ইরানের প্রয়োজন হয় তাহলে দেবে। অবশ্য এ কথার মানে ভিন্নটাও থাকতে পারে, এমনও হতে পারে যে ইরানের কাছেই আছে, কিন্তু ইরান যেহেতু বলেনি যে তাদের কাছে পরমাণু বোমা আছে বা তারা বানিয়েছে, সেক্ষেত্রে এই মুহূর্তে যদি ইরান ব্যবহার করে সেটা প্রয়োজন হয়, তাহলে ইরানি মানে সত্য মিথ্যার প্রশ্নের মুখোমুখি পড়ে যায়। সেই জন্য হয়তো রাশিয়া এই কথা বলছে, এমনও হতে পারে। তবে একথা ঠিক যে এই যে একটা কথা, দিমিত্রি মেদভেদেভ তিনি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ব্যক্তি রাশিয়ার। তিনি যখন বলেন যে ইরানকে পরমাণু বোমা দিতে অনেকেই প্রস্তুত, অনেক দেশ, তো অনেক দেশ প্রস্তুত বলতে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স দেবে না, ভারত দেবে না, তাহলে চীন, উত্তর কোরিয়া আছে, চীন, উত্তর কোরিয়া এবং রাশিয়া আছে, ইভেন পাকিস্তান কি করবে না করবে সেও একটা প্রশ্ন। তো তার মানে দাঁড়াচ্ছে কি যে এটা সহযোগিতা বা সাপোর্ট এইটা মিন করে তার বক্তব্য, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে কি যে খুব বাস্তব কথায় যদি আমরা আসি, চীন এবং রাশিয়া কি করবে, সমর্থন দেবে কিনা, সামরিক সহায়তা দেবে কিনা, তারা কিন্তু বাস্তবে কি করবে আমি সেই কথা বলছি। বাস্তবে কি করবে সেটা তাদের ব্যাপার, এটা কেউ বলতে পারবে না, কিন্তু এর কতগুলো বিষয় আমি তুলে ধরতে পারি। চীন এবং রাশিয়া বা অন্যান্য বন্ধুরা ইরানকে সহযোগিতা করবে কি করবে না এই বিষয়কে মাথায় রেখে কখনো ইরান তার প্রতিরক্ষা নীতি ইমপ্লিমেন্ট করে, এটা ইরানের ডক্ট্রিন না, সামরিক ডক্ট্রিন না। ইরানের সামরিক ডক্ট্রিন হচ্ছে যে আমার কাজ আমাকেই করতে হবে। ইরানের নীতি হচ্ছে যে যেহেতু নিষেধাজ্ঞা দিয়েছে অতএব আমি একলা চলো নীতিতেই চললাম, আমি আমার মতো করে। তাহলে সেটা যদি থাকে, কিন্তু রুশ ভাই যে প্রশ্ন তুলেছে যে তাহলে এই ভেতরে যে গুপ্ত হত্যা বা এই যে অনুপ্রবেশ ঘটলো, এটা কিভাবে ঘটলো, মানে এতগুলো টায়ার কিভাবে ভেঙে ফেলো? এটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখুন, রুশ ভাই সামরিক কর্মকর্তা ছিলেন এক সময়, তিনি নিরাপত্তা বিশ্লেষক, তিনি এই সমস্ত নিয়ে অনেক কিছু লেখেন, গবেষণা করেন, পড়েন, বলেন, সব কিছু মিলে। তবু আমি দুই একটা প্রশ্ন যদি এখানে আলোচনা করি, দু একটা বিষয়, তাহলে সহজ হবে। যেমন এর মানে দাঁড়াচ্ছে রুশ ভাইয়ের যে কথা বা আমরা যা দেখছি এটা হচ্ছে আপাত দৃষ্টিতে ইরানের গোয়েন্দা ব্যর্থতা। গোয়েন্দা ব্যর্থতার কারণেই প্রথম হামলাতেই বা প্রথম অভিযানেই সেনাপ্রধান, আইআরজিসির প্রধান, আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো মেজর জেনারেল কমান্ডার মারা গেছে, অনেকগুলো বিজ্ঞানী মারা গেছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যুদ্ধের প্রথম পর্যায়ে প্রথম কাতারের সেনাপতিদের শেষ করে দিয়েছে, এটা ঠিক। এটা ইরানের নিরাপত্তার দুর্বলতা তো অবশ্যই, এবং তাদের গোয়েন্দা ব্যর্থতা তো বটেই, তা না হলে এগুলো হলো কী করে। কিন্তু এটাও ঠিক, 2023 সালের 7ই অক্টোবর যখন হামাস ইসরায়েলের ভিতরে অভিযান চালায়, তখন কিন্তু ইসরায়েলের সমস্ত গোয়েন্দা সংস্থা ব্যর্থ হয়েছে, জানে না তারা। এবং সেখানে ব্যর্থ হয়েছে কারা? দুটো সংস্থার নাম উল্লেখ করতেই হয়, একটা হচ্ছে মোসাদ আর একটা হচ্ছে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত। তারা ব্যর্থ হয়েছে। এবং এমনকি মোসাদের দপ্তরে অভিযান চালিয়ে মোসাদের কর্মকর্তাদেরকে তো হত্যা করেছেই হামাসের যোদ্ধারা। মোসাদের সার্ভার পর্যন্ত নিয়ে গেছে গাজায়। মোসাদের সার্ভার, যে সার্ভার দিয়ে তারা সারা বিশ্বে গোয়েন্দা কার্যক্রম বা গুপ্তচরবৃত্তি চালায়, সেই সার্ভার নিয়ে গেছে।
তা মোসাদের মতো গোয়েন্দা সংস্থা, যেটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা বলা হয়, সিআইএর চেয়েও মোসাদের কার্যক্রম, এমনকি সিআইএর ভিতরে মোসাদের কার্যক্রম আছে, এমন কথা শোনা যায়। তো সেই মোসাদের ভেতরে ঢুকতে পারলো হামাসের যোদ্ধারা, মোসাদ কি করে টের পেল না? তাহলে ব্যর্থতা মোসাদেরও থাকে। তার মানে এইরকম ব্যর্থতা শুধু ইরানের না, এরকম ব্যর্থতা বহু দেশের থাকে, বহু জায়গায় থাকে। ইভেন আমেরিকার মতো দেশেও আপনি প্রতিদিন দেখবেন যে প্রচুর সংখ্যক মারামারি, খুনোখুনি, নাইট ক্লাবে শুটিং, অমুক স্কুলে, অমুক কলেজে, অমুক ভার্সিটিতে শুটিং, 13 জন, 15 জন, 20 জন, 50 জন, 5 জন, 10 জন, মেট্রো স্টেশনে অমুক জায়গায় এইভাবে হামলা হচ্ছে। তার আমেরিকায় যত বেশি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা, এত বেশি তো বিশ্বের কোনো জায়গায় নেই। তাও হয়। এবং এই যে রাশিয়ার মতো একটা দেশ যে ইউক্রেনের সাথে যুদ্ধ করছে, রাশিয়ার ভেতরে ঢুকে রাশিয়ার বহু সংখ্যক জেনারেল, নিরাপত্তা কর্মকর্তা, গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরকে হত্যা করেছে। তার মানে এই ধরনের এগুলো অনেকটা স্বাভাবিক প্রক্রিয়া। কারণ হচ্ছে কি, যে ব্যক্তি এই ধরনের কার্যক্রম চালাতে চায় তার তো টার্গেটই থাকে ওটা, সে তার সাধনায় ওটা, তার সামনে কিন্তু রাত দিন নেই, তার কোনো শিফট নেই। যে ব্যক্তি ধরেন ইরানের যে সমস্ত কর্মকর্তা মারা গেছে তারা শিফট অনুযায়ী হয়তো ডিউটি করে, কিন্তু মোসাদের যে এজেন্টগুলো এদের এই হত্যার জন্য ফিট করে, তাদের তো অগণিত টাকা দেওয়া হয়েছে, অগণিত টাকা, বিপুল পরিমাণ টাকা। ওই টাকার বিনিময়ে তাদের মিশন একটাই দেওয়া হয়েছে যে তোমাকে এই মিশন অ্যাকমপ্লিশ করতে হবে, এই মিশন সাকসেস করতে হবে, শেষ করতে হবে। এর জন্য কবে করবা, ঘন্টা মিনিট সময়, সকাল বিকাল দুপুর ছিল না। আর যারা অন্যদিকে ইরানের যে সমস্ত কর্মকর্তা, তাদের তো সকাল বিকাল দুপুর ছিল। অর্থাৎ আমি এখানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ব্যক্তি শিকার করে তার অল টাইম শিকারের দিকে। আর যে শিকার সে তো জানে না, সে জানলে সে সতর্ক থাকে।